নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশের রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতি বিরোধী বিক্ষোভের 2 দিন পর মঙ্গলবার পদত্যাগ করেছেন। তার সহকারী প্রকাশ সিলওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স। জেন জেড প্রোটেস্ট বা জেন জি বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের একটি প্রধান দাবি ছিল ওলির পদত্যাগ। বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ওলির পদত্যাগের ঘোষণা আসে। এই আন্দোলনে এখনো পর্যন্ত অন্তত 19 জন নিহত হয়েছেন। পদত্যাগের আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডু সহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। হামলার শিকার হন কেপি শর্মা ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাদের বাসভবন। পাশাপাশি রাজনৈতিক দলের কার্যালয়গুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত 2 জন নিহত হয়েছেন এবং আরও 90 জন হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে তরুণদের আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, বৈঠকটি সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে, তবে কোথায় তা বসবে তা উল্লেখ করা হয়নি। তিনি যোগ করেন, এই সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমে সম্ভব। ওলি আরও বলেন, রাজধানী সহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনা ভিত্তিক সমাধানই এখন প্রয়োজন। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে মঙ্গলবার 10 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায়ে ঘোষণা করা হয়েছে। আদালত এই রায় দেন জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2023 সালে দেয়া 8 বছরের সাজা সংক্রান্ত পুনঃ পর্যালোচনার পর। 2023 থেকে 24 সালের শুরু পর্যন্ত থাকসিন একটি পুলিশ হাসপাতালে প্রাইভেট রুমে অবস্থান করেছেন। আদালত পুনঃ পর্যালোচনায় নিশ্চিত করেছে, এই সময়কে তাঁর কারাদণ্ডের হিসেবে গণ্য করা হবে না। 76 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন দীর্ঘ 15 বছর নির্বাসিত জীবন কাটানোর পর হঠাৎ থাইল্যান্ডে ফেরত আসেন এবং তখনই আদালত তাঁকে সাজা দেয়। পরে থাই রাজা তাঁর সাজা কমিয়ে 1 বছরে আনে। তবে বয়স ও স্বাস্থ্যের কারণে তাকে হাসপাতালে থাকার অনুমতি দেয়া হয়েছিল এবং তিনি এই 1 বছরের সময়ের একদিনও কারাগারে কাটাননি। ব্যাংককের প্রতিনিধি দল আল জাজিরা টনি চেং জানিয়েছেন, আদালতের হাতে কারাগারের বিকল্প হিসেবে বিভিন্ন ব্যবস্থা ছিল, যার মধ্যে হাসপাতালে অবস্থান করাই সবচেয়ে খারাপ বিকল্প। তবে তিনি মনে করেন, থাইল্যান্ডের অনেকের কাছে এই রায় অপ্রত্যাশিত নয়। চেং বলেন, থাকসিন পুরো সময় হাসপাতালে ছিলেন, এটি নিয়ে অনেকেই হতাশ হয়েছিলেন। ক্ষমতায় থাকার সময় যেসব অপরাধে তাঁকে দোষী মনে করা হয়, সেই প্রেক্ষিতে এই রায় কিছুটা ন্যায্য সাজা হিসেবে বিবেচিত হবে। সিনাওয়াত্রা পরিবার থাইল্যান্ডের রাজনীতিতে 25 বছরেরও বেশি সময় ধরে প্রভাব বিস্তার করে চলেছে। সম্প্রতি পরিবারটি একের পর এক আঘাতের মুখে পড়েছে। থাকসিনের কারাগারে ফেরার নির্দেশকে পরিবারের ওপর আরেকটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। কয়েকদিন আগে থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রাকে দেশটির সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করে। থাইল্যান্ডের ধনী ব্যবসায়ী থাকসিন 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2006 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। পরে 2008 সালে তিনি থাইল্যান্ড ত্যাগ করেন। এরপরও তাঁর গড়া পিউ থাই পার্টি এবং এর মিত্ররা দেশের রাজনীতিতে এখনও প্রভাবশালী অবস্থানে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে তরুণ প্রজন্মের ব্যাপক বিক্ষোভ ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 19 জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পর অবশেষে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার তরুণ প্রজন্ম তথা জেনজিদের দাবি মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এখন আমাদের অনুরোধ, আপনারা শান্ত হন এবং বাড়ি ফিরে যান। মন্ত্রী আরও জানান, সোমবারের সহিংস ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর নেপালে সুপ্রিম কোর্ট সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার গত 28 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয়। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ কোনো প্ল্যাটফর্ম নিবন্ধন না করায় 4 সেপ্টেম্বর থেকে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা কার্যকর করে সরকার। এই নিষেধাজ্ঞা দেশটির শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে ক্ষুব্ধ করে তোলে। জেনজি প্রজন্ম নামে পরিচিত তারা 4 সেপ্টেম্বর থেকেই আন্দোলনের প্রস্তুতি নেয় এবং রবিবার থেকে বিক্ষোভ শুরু হয়। সোমবার তা ভয়াবহ রূপ নেয়। কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ রাজধানীর রাস্তায় নেমে আসেন। পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে নিহত হন অন্তত 19 জন, আহত হন শতাধিক। বিক্ষোভে মূল দাবি ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার, তবে আন্দোলন দ্রুতই সরকার বিরোধী রূপ নেয়। বিক্ষোভকারীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। এমনকি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিও ওঠে, কারণ এটি সরাসরি জাতীয় সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। কাঠমান্ডুতে চলমান আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় অবস্থিত নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত কমপক্ষে 14 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে সেনা ও আধা সামরিক বাহিনী। এই সংকটময় পরিস্থিতিতে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসরত বা আটকে থাকা সকল বাংলাদেশি নাগরিককে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বাইরে না যান এবং নিজ নিজ বাসস্থান কিংবা হোটেলে অবস্থান করেন। নেপাল ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে জানানো হয়েছে বর্তমান নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে আপাতত নেপালে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য। দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। মিস্টার সাদেক +9779803872759, মিসেস শারদা +9779851128381। এছাড়াও সরাসরি দূতাবাসের সাথে যোগাযোগের জন্য ফোন, ফ্যাক্স ও ইমেইল নম্বরও প্রকাশ করা হয়েছে। টেলিফোন নম্বর +977149701304970131, ফ্যাক্স +9771497013 ইমেইল mission@kathmandu@mofa.gov.bd। বাংলাদেশ দূতাবাস সকল নাগরিককে অনুরোধ করেছে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বাইরে বের না হতে এবং সতর্কভাবে সরকারি নির্দেশনা মেনে চলতে। নেপালের ইতিহাসে সাম্প্রতিক সময়ে এ ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি নজিরবিহীন। জনতার ক্ষোভ ও উত্তেজনায় পুরো দেশ অচলাবস্থার দিকে যাচ্ছে। বাংলাদেশ সহ বিদেশি নাগরিকদের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা প্রেস পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাবে। এই আপডেট পেতে নিয়মিত নেপাল দূতাবাস ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ রাখছে আমাদের প্রতিনিধি দল। নিরাপত্তাজনিত কারণে নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের অনুমতি পায়নি। কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও অনুমতি না মেলায় বিমানটি ঢাকায় ফিরে আসে। একই কারণে ঢাকা থেকে কাঠমান্ডুগামী সব ফ্লাইট এবং কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কাঠমান্ডুতে সরকার বিরোধী বিক্ষোভে সহিংস রূপ নেয়ার পর বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। এতে কাঠমান্ডুতে আটকা পড়েছেন বহু বাংলাদেশি যাত্রী। বাংলাদেশ বিমানের মুখপাত্র রওশন কবির জানান, দুপুর 12:30 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে 114 জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময়ে ফ্লাইটটি কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অবতরণের অনুমতি দেয়নি। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ বিমানের পাশাপাশি নেপালগামী হিমালয়া এয়ারলাইন্সের H9 একটি নির্ধারিত ফ্লাইট আজ বাতিল করা হয়েছে।